সম্প্রতি বিহারের এক জনসভায় কংগ্রেস নেতার মুখ থেকে উচ্চারিত হলো এমন এক অশালীন মন্তব্য যার লক্ষ্য ছিলেন সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা। এই ঘটনার পর জাতীয় রাজনীতির আকাশে যেন আগুন লেগেছে। রাজ্যে রাজ্যে বিক্ষোভ, প্রতিবাদ, এমনকি কংগ্রেস অফিস ভাঙচুর। 1 সেপ্টেম্বর আগরতলায় বিজেপির প্রতিবাদ মিছিল শেষে বিক্ষোভ দেখানো হয় কংগ্রেস ভবনের সামনেও। কিন্তু প্রশ্ন হলো, এই রাজনীতি কোথায় চলেছে, কিসের জন্য হচ্ছে? একটি রাজনৈতিক বক্তৃতা যখন এত নিচে নেমে যায় যে একজন নেতার মা পর্যন্ত হয়ে ওঠেন বিদ্রূপের লক্ষ্য, তখন সেটি কেবল রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী নয়, তা ভারতীয় সংস্কৃতির ওপর সরাসরি আঘাত। কংগ্রেসের বহু পুরনো দল, স্বাধীনতা সংগ্রামে ঐতিহ্যবাহী অংশীদার ছিল কংগ্রেস, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তাদের কিছু নেতা কর্মী যেন ইচ্ছাকৃতভাবে কুৎসা ও বিদ্বেষমূলক রাজনীতির মূল মঞ্চে এনে ফেলছেন। আর তাতে দলটির নৈতিক পতন শুধু নয়, গণতান্ত্রিক মানদণ্ড প্রশ্নেও কিন্তু অনেকটাই প্রশ্নের মুখে চলে এসছে বলে মনে করছেন অনেকে। অন্যদিকে বিজেপি এই ইস্যুকে কেন্দ্র করে যে প্রতিবাদে নেমেছে, তাতে জনসাধারণের একাংশ সঠিক বার্তা পেয়েছে যে ব্যক্তিগত অপমান সহ্যযোগ্য নয়, তবে ভাঙচুর, হিংসা কিংবা উত্তেজনা ছড়ানো তো সমাধান নয়। কারণ রাজনীতি যদি প্রতিশোধের খেল হয়, তাহলে দেশ চলবে কিভাবে? তবে আরেকটা বিষয় স্পষ্ট, এই ব্যক্তিগত আক্রমণের কাদা ছোড়াছুড়ির মাঝে হারিয়ে যাচ্ছে প্রকৃত ইস্যুগুলো। আজকে যেখানে দরকার ছিল শিল্প, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্য পরিকাঠামো ইত্যাদি নিয়ে আলোচনা, সেখানে রাজনৈতিক নেতারা ব্যস্ত একে অপরের বংশ পরিচয় নিয়ে কুকথা বলতে। কথা হচ্ছে, তাতে দেশের কি লাভ হচ্ছে? জনগণের ক্ষোভটা এখানেই। কারণ তারা দেখতে পাচ্ছে রাজনৈতিক নেতারা এখন জনসেবা নয়, ব্যক্তিগত কৌতুক আর বিদ্বেষ প্রচারে ব্যস্ত। এটা কংগ্রেস হোক বা অন্য দল, দোষ কারোর একার নয়। কিন্তু সূত্রপাত যদি কংগ্রেসের অশালীন মন্তব্য থেকে হয়, তাহলে দায়ভার কি তাদের নয়? এই প্রশ্ন করছেন অনেকে। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। কেন দিন দিন শালীনতার সীমানা ছাড়িয়ে যাচ্ছে বর্তমান রাজনীতি, সেই বিষয়ে একটি আলোচনায় আজ আমার সাথে পশ্চিমবঙ্গ থেকে ভার্চুয়ালি জুড়ে গেছেন দুজন বিশিষ্ট সাংবাদিক। রয়েছেন ত্রিদীপ ভট্টাচার্য এবং অঞ্জন শুকুল, এবং কৈলাসহর থেকে ভার্চুয়ালি রয়েছেন আমাদের সঙ্গে বিশিষ্ট সমাজকর্মী ভাস্কর ঘোষ অধিকারী। আপনাদের তিনজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। ত্রিদীপ বাবু, প্রথমে আপনার কাছে আসি। দেশের প্রধানমন্ত্রীর মাকে নিয়ে অশালীন মন্তব্য বা আপত্তিকর ভাষা ব্যবহার করা দেশের জন্য কত বড় লজ্জা বলে আপনি মনে করেন, এবং আপনি কিভাবে দেখছেন ঘটনাটা? দেশের প্রধানমন্ত্রীর কথা ছেড়ে দিন, এই মুহূর্তে আপনি যদি আমার মাকে তুলে কোনো কথা বলেন, আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। খুব সোজাসুজি এটা বুঝে নেওয়া ভালো। তো তাহলে দেশের প্রধানমন্ত্রীর মাকে তুলে এমন মন্তব্য করা হবে কেন? তিনি তো রাজনীতিতে নেই। দেশের প্রধানমন্ত্রীর বিরোধিতা করা যেতেই পারে, সেটা নিয়ে কোনো আলোচনার জায়গা নেই। দেশের প্রধানমন্ত্রীর নীতি খারাপ, দেশের প্রধানমন্ত্রী দেখতে খারাপ, দেশের প্রধানমন্ত্রী রাজনীতির কথা বলেন না, দেশের প্রধানমন্ত্রী অমুক কাজ করেন তমুক কাজ করেন, সবকিছু বলা যেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে তার পরিবারকে কেন টেনে আনা হবে, এইটা হচ্ছে মূল প্রশ্ন। রাজনৈতিক শিষ্টাচার ভারতবর্ষের রাজনীতি থেকে দীর্ঘদিন আগে থেকেই সরে যাওয়া শুরু হয়েছে। এই সরে যাওয়াটা আজকে হঠাৎ করে, যেখানে পাটনায় র্যালি হচ্ছে, রাহুল এবং তেজস্বী র্যালি হচ্ছে, সামনে নির্বাচন, সেই নির্বাচনে ফলাফল কি হবে তাই নিয়ে যখন আলোচনা, তাই নিয়ে যখন তারা র্যালি করছে, এবং র্যালির লক্ষ্য হচ্ছে রাজ্য, দেশের সরকারের নীতি এবং ইলেকশন কমিশনের যে ভোট চুরি অমুক তমুক কেনাকাটা, যে অভিযোগগুলো কংগ্রেসের পক্ষ থেকে করা হচ্ছে, এতদূর পর্যন্ত ঠিক আছে। একটা দেশের বিরোধী দল সরকারের বিরোধিতা করবে, এটাই গণতন্ত্রের নিয়ম। কিন্তু প্রশ্নটা হচ্ছে, সেখানে ব্যক্তিগতভাবে একজনের পরিবার
এবং তার মাকে নিয়ে কোনো কটু মন্তব্য কেন করা হবে? আসলে এই ভাষা সন্ত্রাস ভারতীয় রাজনীতিতে একটা সংস্কৃতি, আমি সংস্কৃতি শব্দটাকে কোট আনকোট বলছি, একটা অপসংস্কৃতির দিকে নিয়ে যাচ্ছে, যেখানে রাজনৈতিক দলগুলোর মূল যে এজেন্ডা থাকার দরকার সেই এজেন্ডা থেকে তারা সরে আসছেন। যে প্রশ্নটা রাহুল তুলেছিলেন, ভোট চুরি, গণতন্ত্রের ওপর আঘাত, নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, কেন্দ্রীয় সরকারের তল্পিবাহক হয়ে কাজ করছে, এতদূর পর্যন্ত ঠিক ছিল। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তার পাল্টা জবাব দেওয়া হয়েছে বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। কিন্তু সেই সভা থেকে যাওয়ার সময় কোনো একজন কংগ্রেস কর্মী তিনি এমন মন্তব্য করলেন, সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতারও করা হলো এবং তিনি পরে বলছেন যে না, এই মন্তব্য আমি করিনি, অন্য কেউ করেছিল, সেই মন্তব্যের জন্য আমাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু প্রশ্ন সেটা নয়। প্রশ্ন হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে রাহুল গান্ধী কেন বললেন না এই মন্তব্য যারা করেছেন সেই মন্তব্য অন্যায় মন্তব্য, এই মন্তব্য করা যায় না। এই ঘটনাটা ঘটলে পুরো বিষয়টা চাপা পড়ে যেত, ধামাচাপা পড়ে যেত এবং তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেবার কংগ্রেস নেবে, প্রদেশ কংগ্রেস নেবে। এই কথাটা কিন্তু তিনি বলেননি, অন্তত টুইট করেও বলেননি। যে কারণে আগুনটাকে বিজেপি যখন হাতের পাশে আরেকটা ইস্যু পেয়েছে, যে ইস্যুটাকে সে বিহারের ইলেকশনে ব্যবহার করতে পারে, তাদের যে মূল প্রচারের মুখ নরেন্দ্র দামোদর দাস মোদী, তাকে সামনে আরো একবার নিয়ে আসা যেতে পারে, খুব স্বাভাবিক কারণে বিজেপি সেই ইস্যুটাকে ধরেছে। আমি আসবো ইস্যুটাকে ধরবার পর বাবু, আমি আসবো ইস্যুটাকে ধরেছে আপনি, ঠিক একদম একদম একটা ইস্যুকে ধরেছে। 1 মিনিটের মধ্যে শেষ হ্যাঁ করছি। বলুন। বিজেপি সেই ইস্যু ধরবার পর যে যে কাজগুলো করলো সেই কাজগুলো কি সমীচীন? বিরোধীদের পার্টি অফিস ভাঙা, পাল্টা আসাম থেকে ত্রিপুরা থেকে কটু মন্তব্য করা, বা পশ্চিম বাংলায় কটু মন্তব্য করা, এমন কিছু মন্তব্য যে মন্তব্যগুলো ওই মা তুলে কথা বলার পরও তার থেকেও মারাত্মক কিছু মন্তব্য। একদম, এটা কি উচিত? একদম। আমি সেই জায়গাটাই বলছি, রাজনীতিটা আসলে আরে নীতির রাজার লড়াই নেই বা রাজাদের নীতি নেই, এটা হয়ে যাচ্ছে কার্যত ভাষা সন্ত্রাস। যে সন্ত্রাসে প্রতিপক্ষকে সন্ত্রস্ত করে রাখো এবং পাশাপাশি রাজ্যের মানুষকেও সন্ত্রস্ত করে রাখো, যাতে সে আমার ভয়ে বা ভক্তিতে আমার পক্ষে থাকে। একদম আসবো আপনার কাছে আবার। ভাষা সন্ত্রাস আপনি ব্যবহার করলেন, আর যখন আপনি এই কথাটা বলছিলেন যে রাহুল গান্ধী যদি সেই মঞ্চে থেকে থাকে, রাহুল গান্ধী কেন সঙ্গে সঙ্গে সেই ব্যাপারটা নিয়ে কোনো ধরনের উক্তি করেননি। একটা ছোট্ট ঘটনা মনে পড়ছে আমার। অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন প্রমোদ মহাজন একবার বলেছিলেন যে সোনিয়া গান্ধী যদি ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে মনিকা লেভিনস্কি বা হতে পারবেন না কেন। এখানে বলে রাখা ভালো যে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের মানে মনিকা লেভিনস্কির সাথে যৌন কেলেঙ্কারিতে আর জড়িয়ে পড়ার খবর ছড়িয়েছিল। তো প্রমোদ যখন এই কথা বলেছিলেন, তখন তার 1 বছর আগে সোনিয়া গান্ধী ভারতের জাতীয় কংগ্রেসের সভানেত্রী নির্বাচিত হয়েছিলেন। তো অটল বিহারী বাজপেয়ী কিন্তু তখন প্রমোদ মহাজনকে ক্ষমা চাইতে বলেন এই কথার জন্য, এবং সেই নির্দেশ মেনে ক্ষমা চেয়েছিলেন প্রমোদ মহাজন। এখন আমি সেই কারণেই বললাম, তো এটা আজকের সংস্কৃতি না, এটা অনেকদিন আগে থেকে এই সংস্কৃতি শুরু হয়েছে। একদম আসবো আপনার কাছে। আমি ভাস্কর বাবুর কাছে যাব। ভাস্কর বাবু, এই যে ঘটনা যেটা হচ্ছে বা যেভাবে হলো, যে ভাষা সন্ত্রাসের কথা বলছিলেন এক্ষুনি আমাদের সঙ্গে যিনি আছেন ত্রিদীপ ভট্টাচার্য, ভাষা সন্ত্রাস বা এই যে রাজনৈতিক শিষ্টাচার, আপনার অভিজ্ঞতায় মানে এই যে ভারতের রাজনৈতিক শিষ্টাচার কেন এবং কিভাবে এতটা নিম্নমুখী হতে শুরু করলো, আপনি কি মনে করেন? দেখুন, আমার যতটুকু মনে হয় যে এই ঘটনার যে সন্ত্রাস বা ধরুন ভাষা সন্ত্রাস আমরা যেটা বলছি, সেটা আমাদের ভারতের ইতিহাসে বেশ আগে থেকেই শুরু হয়ে গেছে। সেটা অন্য আকারে ছিল, এখন প্ল্যাটফর্মটা চেঞ্জ হয়েছে। আগে ছিল হয়তো ধরুন কবিতা বা ছন্দে লেখা হতো, কবিতা লেখা হতো, ছড়া লেখা হতো, সনেট লেখা হতো। এখন সেটা না করে সরাসরি আক্রমণ করা হচ্ছে। সে ধরনের কিছু কিছু জিনিস আপনারাও জানেন, আমরাও জানি। যেমন আমরা দেখেছিলাম আগে যে গলি গলি মে শোর হে, রাজীব গান্ধী চোর হে, এরকম একটা স্লোগান আমরা শুনেছিলাম বকর্সের ঘটনার পরে। তারপর আমরা নিজে আরো অনেক ঘটনা আমরা শুনেছি, আপনারা নিজে শুনেছিলেন যে
ইন্দিরা গান্ধী জেতার পরে, তখন ইন্দিরা গান্ধী হারার পরে তখন লেখা ছিল যে রাজমহলে ছিল বুড়ি খ্যাত মিটাই মন্ডা, ৭৭ নির্বাচনে হলো সে ঠান্ডা, নির্বাচনে হেরে বুড়ি গেল বহুদূর, পা রাখার ঠাই করল চিকমাঙ্গালু। সেখান থেকে ডাইনি আবার লোকসভাতে গেল, লোকসভাতে গিয়ে বুড়ি আইন ভঙ্গ করলো, আইন ভঙ্গের অপরাধে বুড়ি গেল, বুড়ি পেল সাজা, খোকাখুকি নেচে বলে আহা কি মজা। এদের অনেক কিছু লেখা হয়েছে, অনেক সনেট ছিল ইন্দিরা গান্ধীকে নিয়ে লেখা হয়েছে, শিবাঙ্গকে লেখা। যেমন বেকার যখন তুমি এখন মোরারজি অদ্দ, বসে বসে ভাবো শুধু শিবাঙ্গু নামদ্দ, এসব জিনিস লেখা হয়েছে। গুণী গুণী বহু গুণী জিজ্ঞেস তোমায় করি, কোন সে দেশে লয়ে যাও গণতন্ত্রের তুমি। ঠিক, মানে আপনি বলছেন এই সংস্কৃতিটা আগে থেকেই শুরু হয়েছে এবং তখন এটা ছন্দের আকারে কিছুটা মার্জিত ভাষায় হতো, এখন সেটা একদম মানে অশালীন মন্তব্য, কুমন্তব্য, যা খুশি বলা যেতে পারে। হ্যাঁ, একদম একদম সেটাই বলতে চাইছি, সেটা ছিল। দেখুন আমাদের ত্রিপুরাতে, আমি একদম আমার ত্রিপুরার কথা যদি বলি, ত্রিপুরাতে এই জিনিসটা কিন্তু আমি একটা অন্য প্ল্যাটফর্মে দেখেছি। যেমন ধরুন তৎকালীন সময়ে আমি দেখেছিলাম যে শ্যামাচরণ ত্রিপুরা, উনি ভালো লেখালেখি করতেন বা আমার সঙ্গে সম্পর্ক ছিল, আমরা তখন অনেক ছোট ছিলাম, সম্পর্ক ছিল লেখালেখির সাথে। শ্যামাচরণ ত্রিপুরা লিখলেন শূদ্র জাগরণ প্রসঙ্গে, কারণ অনিল সরকার তৎকালীন সময় তথ্য দপ্তরের মন্ত্রী এবং শিক্ষা দপ্তরের মন্ত্রী ছিলেন, এবং শূদ্র জাগরণ প্রসঙ্গ নিয়ে তিনি যেখানে বক্তৃতা দিতেন শূদ্র জাগরণ প্রসঙ্গটা নিয়ে আসতেন। তখন শ্যামাচরণ ত্রিপুরার একটা প্রভাতী পত্রিকায় কিন্তু লিখেছিলেন, শূদ্র জাগরণ প্রসঙ্গ নিয়ে লিখেছিলেন। অদ্ভুত লেখা ছিল, দুর্ধর্ষ লেখা ছিল, রম্য রচনা লিখতেন শ্যামাচরণ ত্রিপুরা। লেখার পরে তিনি কিন্তু সে লেখাটা আর কিছু এগোননি। না লেখার পরে সেই অনিল বাবু গভীর রাতে, অনিল সরকার গভীর রাতে শ্যামাচরণ ত্রিপুরাকে ফোন করে বলছেন তুমি লিখছো না কেন, তুমি লিখছো না কেন তুমি। তারপর তিনি লিখলেন এবং সেটি একটা রাজ্যের একটি নাম করা একটি প্রকাশনী থেকে পেল, এবং আমার কাছে সেই বই এখনো আছে, অনেকের বাড়িতে সেই অনেক পুরনো বই আছে, যারা পড়বেন মজা পাবেন। এই ধরনের সংস্কৃতি ছিল, এই সংস্কৃতিটা কিন্তু ভালো ছিল। আমি ঠিক এই তখন মুখ্যমন্ত্রী কে ছিলেন? তখন মুখ্যমন্ত্রী ছিলেন খুব সম্ভবত নৃপেন চক্রবর্তী। আচ্ছা, ঘটনাটা ছিল তখন যে আমাদের সংস্কৃতি ছিল, তখন আমি দেখতে পাচ্ছি সংস্কৃতিটা ছিল আর এখন যে সংস্কৃতিটা আমি দেখছি তফাৎটা হচ্ছে এই জায়গায়। এখন হচ্ছে একদম সরাসরি আক্রমণ, সরাসরি কথা বলা, পরিবার নিয়ে কথা বলা, যেখানে আসল এজেন্ডা সেটাকে না রেখে কথা বলা, বা তার যে একটা প্রজ্ঞা ছিল, তার যে একটা সংস্কৃতি ছিল, তার যে একটা ঐতিহ্য ছিল, সেটাকে ধ্বংস করে দিয়ে, রাজনীতি সেটাকে ধ্বংস করে দিয়ে এখন সামনে যেটা এসছে সেটা শুধুমাত্র একটা নেকামাচার বা যাকে আমরা বলি একটা ধ্বংসাত্মক একটা জিনিস আমাদের সামনে এসছে বলে আমি মনে করি। একদম আসছি আমি আপনার কাছে আসবো আবার ভাস্করবাবু। এই যে অঞ্জনবাবু, রাজনীতিতে এই যে ব্যক্তিগত আক্রমণের কথা বলা হচ্ছে, এই ব্যক্তিগত আক্রমণ কেন দিন দিন এইভাবে প্রবল হচ্ছে? মানে রাজনৈতিক শিষ্টাচার ও সৌজন্যতা বোধের মতো বিষয়গুলো কি একাংশ নেতা নেত্রীদের অভিধান থেকেই উধাও হয়ে যাচ্ছে বলে মনে করছেন? না, দেখুন, প্রথমে যেটা বলি যে কংগ্রেসের কিন্তু স্বাধীনতার সংগ্রামে একটা অবদান ছিল। এখনকার ব্যাপারটা ছিল ইতিহাসের দিক থেকে নজর কেড়ে সাধারণ মানুষের মধ্যে প্রবেশ। আর বর্তমানের যুগে এখন কিন্তু প্রচুর নেতার আমদানি হয়ে গেছে, কিন্তু সেই রকম তারা কিন্তু সুযোগ পাচ্ছে না। সেই জন্য তারা ফাঁকা বাজারে কিছু আওয়াজ দিচ্ছে, যে আওয়াজের ফলে কিন্তু মিডিয়ার সামনে আসছে। এটা হচ্ছে আসল কারণ দেখেন, কারণ একটাই, কারণ হচ্ছে অনুব্রত মণ্ডল পুলিশকে যখন বলছে, তার মাকে নিয়ে বলছে, যখন বলছে তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নাই, উপরন্তু তাকে কিন্তু আগে যোগ্য সম্মান দিয়ে বীরের সম্মান দিয়ে যাচ্ছে। আর যে পুলিশ প্রশাসনের মাকে নিয়ে এত অসভ্য ভাষায় গালিগালাজ করলেন, সেই পুলিশ হচ্ছে গড়ায় দাঁড়াচ্ছে। এই যে পেছনে যে ব্যক্তিরা আছে, আজকে যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের ক্ষেত্রে বলি, যদি অনুপ মণ্ডলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিত, তাহলে কিন্তু এই কথাটা কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেউ বলতে সাহস পেতাম। ঠিক একই না, যদি রাহুল গান্ধী, যদি কংগ্রেসের কমান্ড বা হাইকমান্ড যদি এইরকম ধরনের কোন ব্যবস্থা নিত যে এটা তোমার মাও তো আমার মাও, কোনো কাউকে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না এবং করলে মানে কঠোর শাস্তি দেওয়া হবে, সেইটা করা হচ্ছে না। আর যার জন্যই কিন্তু এরা কিন্তু মিডিয়ার সামনে আসছে। এইটা নিয়ে দীর্ঘদিন আলোচনা হবে, আলোচনা করে সে মনে করছি তার পেছনের সারিতে যে বসেছিল সে কিন্তু জনগণের একটা প্রাধান্য পাচ্ছে, তারা মনে করছে রাজনীতি। এই জন্যই কিন্তু
এই কুকথাটা কিন্তু ভেসে আসছে। এক প্রকার প্রশ্রয় দেওয়া হলো, দলীয় হাইকমান্ড থেকে এক প্রকার প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে এইভাবে চুপ করে থেকে। অবশ্যই হাইকমান্ড থেকে অবশ্যই প্রশ্রয় দেওয়া হচ্ছে। কেন? কারণ বলছি, যখন আপনার অনুব্রত মণ্ডল একজন পুলিশ আধিকারিককে যখন মা তুলে গাল দিচ্ছেন, বাবা তুলে তার স্ত্রীর নামে অসভ্য কথা বলছেন, যখন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু এই ব্যাপারটায় কিছু দেখলেন না। কি করলেন? যে পুলিশ অফিসারকে এই ধরনের কথা বললেন সেই পুলিশ অফিসারকে উল্টে শোকজ করলো। প্রকারান্তরে কি হলো? অনুব্রত মণ্ডল কিন্তু আরো বিরাট সম্মান পেলেন। এত বড় কথা বলা সত্ত্বেও সে কিন্তু তার কোনো সাজা পাচ্ছে না, কারণ সে পোস্ট পেয়ে যাচ্ছে। আর এইখান থেকেই কিন্তু আজকে যদি রাহুল গান্ধী, যে প্রধানমন্ত্রীর মা, যদি আজকে রাহুল গান্ধী মনে করতেন বা যদি সোনিয়া গান্ধী মনে করতেন আমি একজন মহিলা, এই মহিলার নামে অর্থাৎ প্রধানমন্ত্রীর মাও তো একজন মহিলা, তার নামে যখন কথা বলা হচ্ছে, তার বিরুদ্ধে যদি ব্যবস্থা নিত, তার বিরুদ্ধে পদক্ষেপ নিত, তাহলে কিন্তু ভবিষ্যতে কেউ কিন্তু সেটা করতে পারত না। ঠিক পরিস্থিতি তখন অন্যরকম হলেও হতে পারত। বড় প্রত্যক্ষ এবং বড় কিংবদন্তি রয়েছে। আর যার জন্য তারা কি আগে মিডিয়া। ওকে অঞ্জনবাবু, যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে আপনার। আমরা আসলে রাহুল গান্ধী যখন কংগ্রেস সভাপতি ছিলেন তখন তাকে একাংশ বিজেপি নেতা কর্মীরা পাপ্পু বলে ডাকতেন, এটাও কিন্তু বাস্তব। ইমার্জেন্সির পর ইন্দিরা গান্ধীকে ডাইনি বলে অনেকেই রাজনীতিবিদরা সম্বোধন করেছিল, এটা কিছুক্ষণ আগেই ভাস্করবাবু বলছিলেন। একসময় পশ্চিমবঙ্গের বর্তমান যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেদের মেয়ে জ্যোৎস্না বলেছিলেন সুব্রত মুখোপাধ্যায়। আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি বেঁধে নিয়ে আসার কথা বলেছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়। এখন রাজনৈতিক শিষ্টাচার উল্লঙ্ঘন করে প্রতিপক্ষ নেতা নেত্রীদের কুরুচিকর মন্তব্য করার তো ভুরি ভুরি উদাহরণ রয়েছে আমাদের দেশে। তো ত্রিদীপবাবু, একজন রাজনৈতিক নেতা বা কর্মীর মুখে যখন শালীনতার সীমা ভেঙে যায় তখন সমাজের ওপর এর কি প্রভাব পড়তে আপনারা দেখেছেন? এটা কি কেবল একটা দলের বা একক নেতার দোষ, নাকি সামগ্রিক রাজনৈতিক সংস্কৃতির একটা অবক্ষয়? এখানে একটা উদাহরণ আপনাকে বলা উচিত। ওই ভাস্কর বাবু যে কথাটা বললেন, যে কেন তুমি লিখছো না, আরো লেখো বেশি করে, এই যে উৎসাহদানের গল্প, এটা তো বাস্তবতা। এই রাজনীতিটার সঙ্গে আমরা বিশ্বাস করতাম। আমার এখনই মনে পড়লো, কুট্টি আমাদের এখানকার অসাধারণ একজন কার্টুনিস্ট ছিলেন। একদম। সে কুট্টি অনেকদিনই জ্যোতিবাবুর কোনো কার্টুন করছেন না। তো জ্যোতিবাবু এমনিতে হাসি খুশি মানুষ নন, খুব গম্ভীর একজন মানুষ। তিনি আজকালের তৎকালীন যিনি সাংবাদিক ছিলেন তাকে বললে, কুট্টি কি ব্যাপার বলতো, কুট্টি অনেকদিন আমার কোনো কার্টুন আঁকছেন না, আমি কি কিছু ভুল করেছি? আচ্ছা। তো কুট্টি সঙ্গে সঙ্গে তাকে বোধহয় ফোন করেন বা যান দেখা করেন, বলে আপনি আঁকছেন না কেন, না আমি কি কিছু ভুল করেছি যে আপনি আমাকে। আচ্ছা, জ্যোতিবাবুকে নিয়ে রাজনৈতিক কার্টুন কেন কুট্টি আঁকছেন না, এটা খুব বড় ইস্যু নয় কিন্তু জ্যোতিবাবুর কাছে। কিন্তু ওই যে কার্টুন আঁকাটা, তাকে নিয়ে রাজনৈতিক মশকরা করাটা, এটাও একটা সৌজন্যের জায়গা থেকে দেখা হতো। এইটা ছিল বিষয়। কারণ তার ঠিক আগে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে তখন কংগ্রেস ওই গাই বাছুর প্রতীক নিয়ে লড়তো। তখনও পর্যন্ত কংগ্রেস আই হয়নি, কংগ্রেস গাই বাছুর প্রতীক নিয়ে লড়তো। কলকাতার দেওয়ালে দেওয়ালে দেওয়াল লেখা হতো, দিল্লি থেকে এলো গাই, সঙ্গে বাছুর সিপিআই। একদম। কারণ তখন কংগ্রেসের সঙ্গে সিপিআই এর অ্যালায়েন্স ছিল ৭৭-এর নির্বাচন। যে ৭৭-এর নির্বাচনের কথা ভাস্কর বাবু বললেন, তখনই আমার এটা মনে পড়লো। আসলে তখন রাজনীতিটা হতো মানুষের ইস্যুগুলোকে নিয়ে। মানুষ ভালো থাকবেন কি থাকবেন না, কোন সরকার মানুষের পক্ষে বা বিপক্ষে কাজ করছেন, তার বিরুদ্ধে সরকারের সঙ্গে বিরোধী দলের মধ্যে একটা লড়াই চলতো। দীর্ঘদিন সে লড়াই চলেছে। কিন্তু এই রাজনৈতিক অবক্ষয়ের যে লড়াই বা বিরাজনীতিকরণের যে লড়াই, সেই লড়াই তবে থেকে এলো মাঠে ময়দানে, তবে থেকে এই বিষয়টা চালু হলো কার্যত ব্যক্তিগত আক্রমণ করা। নন্দীগ্রাম সিঙ্গুরের পর বুদ্ধদেব ভট্টাচার্যকে
ড্রাগন সাজিয়ে ওই লাস্ট সাপারের ছবিটা সাজিয়ে তাকে কদর্য ভাই বলা হয়েছে। আজ 14 বছর পর প্রমাণ হয়েছে যে বুদ্ধ ভট্টাচার্য সে কাজটি করেননি। নন্দীগ্রামের যে রিপোর্ট, সেই রিপোর্ট বলছে। তাহলে সমস্যা হলো এই ব্যক্তিগত আক্রমণগুলো কেন করা হচ্ছে? ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে কারণ এই ব্যক্তিগত আক্রমণগুলোকে গণমাধ্যম আমরা যত বেশি করে তুলে ধরছি, আমার শিক্ষা, আমার স্বাস্থ্য, আমার নিরাপত্তা, আমার